নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আবারও আমরা নিয়ে এসেছি জনতার দরবার ভোটের মুখে। জনতার দরবার মানে একেবারে অন্য প্যাটার্ন। জনতা থাকছে আমার সঙ্গে, জনতা থাকছেন, জনতার প্রশ্ন থাকছে নেতৃত্বদের উদ্দেশ্যে। কারা কারা রয়েছেন সেই নেতৃত্ব, বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন বাদিক থেকে রাজর্ষি রয়েছেন, রাজর্ষি লাহিড়ী বিজেপি মুখপাত্র, প্রদীপ চট্টোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক, কনিনিকা ঘোষ সিপিআইএম নেত্রী, কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র এবং অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র। অবাক হয়ে যাবেন যদি শোনেন বাম ভোট রামে। না, অবাক হওয়ার তো কিছু নেই। 2019-এও রাম ভোট পেয়েছিল বামেরা, বামের ভোট পেয়েছিল রামেরা, একেবারে সংখ্যা তত্ত্বের হিসেবে। আবার সেই প্রশ্ন উঠে আসছে কেন? নিশীথ প্রামাণিক একেবারে কোচবিহারের সভা থেকে কি বললেন দেখুন। নিশীথ প্রামাণিক কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী এবং বিদায়ী সাংসদ। 24-এর ভোটে তাঁর নজর বামেদের ভোটে। যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবে। বিজেপির হয়ে ও যে বামেদের পার্টি অফিসগুলো ফেরত দেবে, সেটা করবার আগে ও ত্রিপুরায় গিয়ে সিপিএম এর যত অফিস বিজেপি দখল করেছে তার একটা অংশ ফেরত দিয়ে আসুক। যে কথাটা বলেছে সেটা ওর চরিত্রের সাথে মানানসই, কারণ ও হচ্ছে সুপারি কিলারের মতন কথাটা বলেছে। সুপারি কিলাররা যেমন পয়সার বিনিময়ে মানুষ খুন করে, ও তেমনি ভোটের বিনিময়ে সিপিএম এর পার্টি অফিস উদ্ধার করে দেওয়ার কথা বলেছে। একসময় বামেদের গড় ছিল কোচবিহার। 1977 থেকে 2009 টানা এই লোকসভা কেন্দ্রে যেতে বাম শরিক ফরওয়ার্ড ব্লক, 2014-এ যেতে তৃণমূল, 2019-এ বিজেপি। ভোটের ফলে স্পষ্ট বামেদের ভোট রামে যাওয়াতেই 2019-এ কোচবিহারে যেতে বিজেপি। 2014-এ কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পান প্রায় 33% ভোট। 2019-এ তা দাঁড়ায় 3%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 30%। এবার দেখুন বিজেপি কিভাবে বেড়েছে। 2014-এ কোচবিহারে বিজেপি প্রায় 16% ভোট পায়, 19-এ সেটাই হয় প্রায় 48%, অর্থাৎ বিজেপির ভোট বাড়ে 32%। তার মানে বামেদের ভোট কমলো 30%, বিজেপির ভোট বাড়লো 32%। এতেই স্পষ্ট বামেদের ভোট গিয়েছিল বিজেপিতে। শুধু কোচবিহার নয়, 2019-এ রাজ্য জুড়েই এই সমীকরণ দেখা গেছে, যার জেরে বিজেপি 2 থেকে 1 লাফে পৌঁছে যায় 18-এ। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট, 19-এ যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%, আর 19-এ কংগ্রেসের কমেছিল প্রায় 7% ভোট। দুদল মিলিয়ে ভোট কমে প্রায় 25%, আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বাড়ে প্রায় 30%। এই অঙ্কেই স্পষ্ট 19-এর লোকসভা ভোটে বামেদের ভোটের একটা অংশ গিয়েছিল রামে। এবার কি 24-এও বামেদের ভোট পেতে মরিয়া পদ্ম শিবির? যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। কিন্তু অনুরোধ একটাই, ভোটগুলো নষ্ট করবেন না। যেখানে ভোট দিলে আপনাদের ভোটটি কাজে লাগবে, যেখানে ভোট দিলে বাংলায় গণতন্ত্র ফিরবে, আপনাদের ভোট সেখানে দেবে। নিশীথ প্রামাণিকটা কে? তাকে কে দায়িত্ব দিয়েছে আমাদের পার্টি অফিস ফেরত দেবার? আমাদের পার্টি অফিস দখল হয়েছে কোচবিহারে। নিশীথ প্রামাণিকরা পার্টি অফিস ভেঙেছে, দখল করেছে, আক্রমণ করেছে, তারপরে নিজের পিঠ বাঁচাতে এখন তৃণমূল থেকে বিজেপিতে গেছে, বা তৃণমূলের ছাটমাল হয়ে বিজেপিতে গেছে, বা লুটের ভাগ পেতে বিজেপিতে গেছে। তাকে কে দায়িত্ব দিয়েছে? পার্টি অফিস আমরা চালু করেছি, বহাল হয়েছে, নিজেদের হিম্মতে করেছি, মানুষ আমাদের সহায়। ওই নিশীথ ফিশিদ আমাদের লাগে না। নিউজ 18 বাংলা।
যাই হোক না কেন সংখ্যাতত্ত্বের একেবারে স্পষ্ট হয়ে গেল 2019-এ কি হয়েছিল। প্রশ্ন হচ্ছে যে বামেরা কতটুকু উন্নতি করতে পারলো যে এই ভোটটা আবার ফিরিয়ে আনতে পারবে। আমি অ্যাঙ্কার আবার বলছি, জনতার দরবারে যে প্যাটার্ন, সেই প্যাটার্নে প্রথম প্রশ্ন জনতার কাছ থেকে। প্রথম প্রশ্ন কার? আচ্ছা, বিজেপি কার উদ্দেশ্যে? বিজেপির উদ্দেশ্যে। হ্যাঁ, ওই যে বিজেপি রাজশ্রী লাহিড়ী। নমস্কার, আমার নাম আবির দাশগুপ্ত। কুচবিহারে নিশীথ প্রামাণিক বামেদের ভোট চাইছেন, তো আপনাদের নিজস্ব ভোট ব্যাংকে কি কোনো ভরসা নেই? হ্যাঁ, নমস্কার। হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। বামের ভোট রামে, বড় ইন্টারেস্টিং টপিক। ওপর দেখলে পরে গোল গোল দেখে সেটাই মনে হয়, কিন্তু আমরা কি কেউ নির্বাচনী ফর্ম 20, নির্বাচনের পরে ফর্ম 20 বলে একটা রিপোর্ট বেরোয়, কোন বুথে কত ভোট কে কোন পার্টি পেয়েছেন তার একটা হিস্টোরিক্যাল ডেটা থাকে। এ রাজ্যে 2014 সালে প্রথমবার ভোট হয়নি, 2019-এ প্রথমবার ভোট হয়নি, 2016-তে প্রথমবার ভোট হয়নি। ভোট 1951 সাল থেকে হয়ে আসছে। 2011 সাল, সেখানে ফর্ম 20, যেহেতু আমি কলকাতার ছেলে, কলকাতারগুলো একটু বেশি ভালো করে দেখেছি, তাই কলকাতার রেফারেন্স দিয়ে বলছি। ফর্ম 20 নিয়ে এখানে আলোচনায় বসা হোক, কোন বুথে কমিউনিস্ট পার্টি কত ভোট পেত 2011 সালে পেয়েছে, 2009 সালে পেয়েছে, তার আগে 2006 পেয়েছে। তারপরে সেই বুথে, সেই বুথগুলো তার ডেমোগ্রাফিক প্যাটার্ন কি, এবং সেই বুথে বিজেপি কোনোদিনও একটা ভোট পেয়েছে কিনা, 2019-এও একটা ভোট পেয়েছে কিনা, 2021-এ একটা ভোট পেয়েছে কিনা, সম্পূর্ণ শূন্য হয়ে সেই ভোটটা এখনো পর্যন্ত পুরোটাই তৃণমূলে ট্রান্সফার হয়েছে। পুরোটাই তৃণমূলে। সংখ্যা তত্ত্ব একদম পার্সেন্টেজ হিসেবে বসা। ফর্ম 20 নিয়ে বসে সংখ্যা তত্ত্ব করুন। তুমি বলছো যে বাম ভোট রামে যায়নি? অবশ্যই এসেছে, তৃণমূলে গেছে, অবশ্যই এসেছে। সেটা তৃণমূলের সংখ্যাগরিষ্ঠটাই গেছে, সেটা পরিষ্কার ডেটা বলে দিচ্ছে। ফর্ম 20 বলছে। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি আপনার, সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে বিজেপিতে একদম, এবং তৃণমূলের ভোট যথেষ্ট বিজেপিতে এসেছে, এনি অস্বীকার করার জায়গা নেই। তাহলে এই বাম ভোট চাওয়া, আমি ওই ওনার প্রশ্ন ধরেই করি, নতুন তো নয়, নিশীথ প্রামাণিক নতুন নন। এর আগে সুকান্ত মজুমদার, এর আগে শুভেন্দু অধিকারী বারবার অনুরোধ করেছেন, তারাও বলেছেন। তারা কেন বলছেন তাহলে? শুনুন, বাম ভোট কোনো বামেদের বা তৃণমূলের বা সিপিএম বা বিজেপির কারোর হয় না। এ রাজ্যে 1959-এ জনসংঘ আরসিপি ফর্মিডেবল অপোজিশন ছিল। 80 সালে বিজেপি তৈরি হয়েছে। 82 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল, এবং 87-র নির্বাচনে বিজেপির ভোট পার্সেন্টেজ কত ছিল, আবার কমে গেছে। এনডিএতে আমাদের, তোমাদের প্রয়োজন আছে কিনা? বাম ভোটের প্রয়োজন আছে কিনা? মানুষের ভোটের প্রয়োজন আছে। তাহলে এরকম ভাবে বলতে হচ্ছে কেন? সিপিএমকে ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলকে জেতানো। তার কারণটা কি? কারণ সিপিএম কে ভোট দিলে পরে সেটা তৃণমূলকে, আমি শেষ করে, গতকালকে সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, সীতারাম ইয়েচুরি এবং সিপিআই এর নেতা ডি রাজা একসঙ্গে হাত ধরে সহচরী খেলা খেলে নিয়েছে। তাদের সীতারাম ইয়েচুরি এবং তার সঙ্গে এই রাজ্যের পরিপ্রেক্ষিতে বলছি, আমি জাতীয় ক্ষেত্রে বলছি না। কনিনিকা দি, রাম ভোট, রামের কাছে বাম ভোট যায়নি, আসেনি। পরিষ্কার সংখ্যাতত্ত্ব কি এমন হয়েছে বামেদের উন্নতি যে সেটা আবার বিজেপিতে যাবে না? দেখুন, মানুষের ভোট এটা টেকেন ফর গ্র্যান্টেড নয়। কখনো মানুষের ভোট কখনো টেকেন ফর গ্র্যান্টেড নয়। মানুষ যাকে মনে করবেন কোনো দিন ভোট দেবেন, কোনো দিন ভোট দেবেন না, সেটা আলাদা কথা। নিশ্চিত করে যে দল সরকারে থাকে তাদের পক্ষে বা যে জেতে, নর্মালি তাদের পক্ষেই বেশি ভোট থাকে। তো পরে সেই ভোট ভেঙেই তো বিভিন্ন জায়গায় যায়। আগেও যেমন ধরুন, প্রথমে কংগ্রেস ছিল আমাদের রাজ্যে, কংগ্রেস থেকে ভোট ভেঙেই তো সিপিআইএম এ এসেছে, তবেই না আমরাও আবার জিতেছি বামপন্থীরা। ঠিক সেরকম বামপন্থীরা যখন ক্ষমতায় থাকেনি তখন বামপন্থীদের ভোট ভেঙে কোথাও গেছে, যারা বামপন্থীদের দিয়েছে তারা গেছে। কিছু নিশ্চিত বিজেপিতে গেছে, কিছু তৃণমূলেও গেছে। ফলে আমি এই কথাটা বলতে চাইছি না, নিশ্চয়ই আমি এটা অস্বীকার করব না যে যারা বামপন্থী সমর্থক তারা কেউ বিজেপিকে ভোট দেননি, কখনো তারা যায়নি, এ নিশ্চিত না। কিন্তু আবার স্বাভাবিকভাবেই অন্যরাও নিশ্চিত দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা, শুধু বলি যে নিশীথ প্রামাণিককে বলতে চাই যে উনি আগে নিজের দল সামলান। আবার বলছি, নিশীথ প্রামাণিক তো একা নন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সবাই একের পর এক বলেছেন। ওনারা একটু আগে নিজেদেরকে সামলান। আপনার উদ্দেশ্যে একজনের প্রশ্ন রয়েছে। কার প্রশ্ন? সিপিআইএম এর উদ্দেশ্যে বলুন তাড়াতাড়ি। আমার প্রশ্ন সিপিএম কে, আপনারা আপনাদের নিজস্ব ভোট নিয়ে কতটা নিশ্চিত? ঠিক আছে, বলছি।
আমার কথা আগে বলছি, আমি উত্তরটা দিচ্ছি। আমি যে কথাটা বলছিলাম শেষ করে নিই। সেটা হলো যে আগে আমি বলবো বিজেপি একটু নিজেদের দলকে Okay, সামলাক, ঠিক আছে, ইলেকটোরাল ঠিক বন্ড আছে, থেকে শুরু ঠিক করে আছে, ঠিক আছে, সমস্ত আমরা আসবো এইসব কিছু বিষয়ে। নিয়ে কিন্তু এই যে এমন প্রশ্ন, অবস্থা খারাপ সিপিএম এর যে নিজের তাই ভোট, জন্য বারবার নিজের বলতে ভোট হচ্ছে রাখতে কতটা এদেরকে। পারবে, নিজের ভোট আমরা রাখতে কতটা নিশ্চিত করে পারবে? আমরা মানুষের প্রতি নিশ্চিত আশাবাদী যে রুটি রুজির লড়াই, যে জীবন যন্ত্রণার লড়াই, মানুষের যে প্রত্যেক দিনকার যে প্রশ্ন, যে সমস্যা, এই যে বারে বারে বিজেপি এত প্রতিশ্রুতি দিয়েছে ভারতবর্ষ জুড়ে, বলুন, বলুন, হ্যাঁ। তৃণমূল যা শেষ করুন, করেছে, হ্যাঁ। তৃণমূল যা করছে, হ্যাঁ। সব মিলিয়ে লুট করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে রুটি রুজির কথা, জীবন যন্ত্রণার কথা, কর্মসংস্থানের কথা, Okay, নারী নিরাপত্তার আপনারা কথা, বলছেন, এবং আপনারা তাই দাবি নিয়ে করছেন, লড়াই হ্যাঁ, আপনারা আমরাই বলছেন, করছি। আপনারা ফলে বলছেন, আমরা কিন্তু নিশ্চিত সেই আশাবাদী, ভোট ব্যাংকে তার আমরা ট্রান্সফার নিশ্চিত হবে কিনা? আশাবাদী যে আচ্ছা, আপনার মানুষ প্রশ্নের পেয়ে নিশ্চিত গেলেন, কথা, আশাবাদী যে নিশ্চিত মানুষ কর্মসংস্থানের কথা শুনবে, অনেক কিছু যেগুলো তৃণমূলের দুর্নীতির কথা শুনবে, সিপিআইএম এর কাছ থেকে সব কিছু প্রতিবাদ আসবে। আমরা একটা ছোট্ট ব্রেক নেব, কারণ রাজস্বী কি প্রশ্ন তুলল, তৃণমূলেরও অনেক সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে বিজেপির কাছে। আসবো, সব মিলিয়ে জনতার দরবারে রাজনৈতিক দরবার, রাজনৈতিক চর্চা, বিতর্ক তো চলবেই, এবং তার সঙ্গে সঙ্গে আরো প্যাকেজ, ইন্টারেস্টিং প্যাকেজ সব দেখাবো। বিজেপির ভোট চায়, বাম ভোট চায় বিজেপি, টার্গেট বাম ভোট। কিন্তু হ্যাঁ, তৃণমূল কংগ্রেসেরও সংখ্যাগরিষ্ঠ ভোট গেছে বিজেপিতে, এটা দাবি। কিন্তু আমি যদি হিসেবে বলি, তাহলে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটও কিন্তু বিজেপিতে অনেকটাই গেছে 2021-এর বিধানসভা নির্বাচনে। তার মানে থাবা তো সব জায়গাতেই বসাচ্ছে বিজেপি, সেইটা রুখতে কি ব্যবস্থা? দেখুন, আমার আগে যে দুজন বক্তা বলেছেন দুটো রাজনৈতিক দলে, আমি তাদের বেসিক কথাটার সাথে এগ্রি করছি যে ভোট কোনো কারুর কেনা নয়, কোনো দলের ভোট কেনা হয় না। একদম। মানুষ নিজের পছন্দের মতো কখনো এ দলকে সিলেক্ট করতে পারে, কখনো বি দল, কখনো সি দল, তাদের পছন্দ, তাদের দাবি দেওয়া, ম্যানিফেস্টো, ভালো লাগা, খারাপ লাগা, অনেক ক্যান্ডিডেট পছন্দ অপছন্দ। কিন্তু এখানে রাজর্ষির কথাগুলো আন্তরিক মনে হতো যদি রাজর্ষির দলের নেতারা একই কথা বলতো। প্রবলেমটা হচ্ছে যে রাজর্ষির দলের নেতারা তো রাজর্ষির কথাটা বলছে না। তার নেতা এখানে নিশীথ প্রামাণিক বা সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ, এরা তো বারবার এই বামেদের ভোট দিলে ভোটটা নষ্ট হবে, সুতরাং তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকেই মানুষকে সিলেক্ট করতে হবে, এই কথাগুলো তো তাদের মুখে। এবং এটার পেছনে একটা ফ্যালাসি কিরকম, আমরা আমাদের যে সংবিধান, আমরা ভারতের নাগরিক হিসেবে নিজেদেরকে যে গণতন্ত্র দিয়েছি, যে সংবিধান দিয়েছি, সেটা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। আমরা দুদলীয় গণতন্ত্র দিইনি, যেরকম ইংল্যান্ডে বা আমেরিকাতে আছে। কিন্তু এখানে বিজেপি প্রধান বিরোধী দল, তারা চাইবে যে তৃণমূলকে হারাতে হলে কংগ্রেস সিপিএম এর ভোটটা আমাদের দরকার। এখানে বললাম তো অনেকগুলো ফ্যালাসি আছে। একটা হচ্ছে এই কথাটা বিজেপির লোকেরাই বলছে, তাদের নেতারাই বলছে। আমরা দেখেছি সুকান্ত মজুমদার বলতে যে আমাদের নবান্ন অভিযানে সিপিএম কে আহ্বান করেছে, উনি আমাদের নবান্ন অভিযান কথাটা নিজেই বলেছেন। একদম। শুভেন্দু অধিকারী বারবার বলেছে। ওকে। এবার এখানে নিশীথ প্রামাণিকের হিপোক্রেসিটা কোথায়? নিশীথ প্রামাণিক এখন তো উনি ভোটের প্রার্থী, যদি জেতেন, যে যদির কথা হচ্ছে, কিন্তু এখন তো উনি একজন নির্বাচিত সাংসদ। তো উনি সাংসদ হয়ে গেলে কি কি করবেন বলছেন, এখন তো উনি বর্তমানে সাংসদ। তাহলে যদি উনি এরকম কোথাও দেখে থাকেন, তাহলে তার ব্যবস্থা নেননি কেন? এই যে হিপোক্রেসি, আমি আবার বলছি, তো তাহলে প্রথম কথা তো সিপিএম এর পার্টি অফিস, আমার যতটা জানা আছে, যদি মানুষ পরিবর্তন করতে চায়, সিপিএম এর ক্ষমতা নেই সেটাকে নস্যাৎ করার। এবং নিশীথ প্রামাণিক পার্টির লোকেরাই তো সিপিএম এর পার্টি দখল করেছে। আর উনি এখন কেন ব্যবস্থা নেন? উনি তো এখন সাংসদ, উনি তো বিদায়ী সাংসদ। বিজেপি কেন বলবে না অশোকদা? কংগ্রেসের কি আছে লোকসভায়, এখান থেকে তৃণমূলের আছে, কিন্তু এদিকে সিপিআইএম এর কি আছে? কেন বলবে না বিজেপি যে ভোটটা বিজেপিকেই দেওয়া হোক তৃণমূলকে হারাতে গেলে? বিজেপি কেন বলবে? বিজেপির বলার নৈতিক জায়গাটাই নেই। কেন? কারণটা হচ্ছে বিজেপি একটা দিকে রয়েছে, ব্যারিকেডের একদিকে বিজেপি, সংঘ পরিবার, আরএসএস এবং তাদের সাঙ্গবাঙ্গ যারা ইলেকট্রাল বন্ড থেকে চুরি করে মানুষের টাকা লুটেছে। অন্যদিকে কারা রয়েছে? অন্যদিকে রয়েছে কংগ্রেস, অন্যদিকে রয়েছে বামপন্থী দলগুলো,
অন্যদিকে রয়েছে আরজেডি, মানুষ দেখছে তাদের ক্ষমতা অন্যদিকে কি শুনুন আছে না এই শুনুন রাজ্যে। না বলতে দিন না, অন্যদিকে রয়েছে ডিএমকে, অন্যদিকে রয়েছে এনসিপি, অন্যদিকে রয়েছে আপ। আমি এই রাজ্যের কথা বলছি। না না, এই পুরোটাই তো ভাবতো, এটা রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হচ্ছে নাকি? এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন তো নয়, দেশের লোকসভা নির্বাচন হচ্ছে। দেশের লোকসভা নির্বাচন তাহলে এই হচ্ছে, তাই দুটো বিজেপি ব্লক, বলছে মোদি মোদি আরে মোদিকে দুটো ব্লক, যেতে হবে। আপনারা মোদি বলতে পারেন, চাঁদ বলতে পারেন, সূর্য বলতে পারেন, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আমি বলতে চাইছি একদিকে বিজেপি ব্লক আর একদিকে ইন্ডিয়া ব্লক। এখন এই ইন্ডিয়া ব্লকে তৃণমূল নেই, ওপর যাচ্ছে, দিল্লিগামী ট্রেনে অনেকে ওঠে, মাঝপথে নেমে যায়। আমরা আগেও বলেছিলাম সিট শেয়ারিং হচ্ছে না, হ্যাঁ। বলছি ইন্ডিয়া জোটে। হ্যাঁ। সুতরাং তৃণমূলের ইন্ডিয়া জোটে থাকাটা অনেকটা হচ্ছে আপনার ওই কাঁঠালের আমসত্ত্বের মতন। সুতরাং বিজেপি এবং তৃণমূল Okay. এই দুজন যে পরস্পরের পলিটিক্যাল মানে উদ্দেশ্য। সুবিধা করে দেওয়ার জন্য রয়েছে, আচ্ছা, এর বাইরে কিচ্ছু না। আমি একটা কথা বলবো, কৃষাণু, একটা কথা। বেশ বেশ হ্যাঁ, একটা রাজনৈতিক কথা বলতে চরিতার্থ, দিন। রাজনৈতিক চরিতার্থ একটা কথা আসছে বলতে আসছে দিন। দুজনের কাছে না, আসবে। আমি নিশ্চিত রাজনৈতিক প্রামাণিককে একটা কথা চরিতার্থ বলবো। আমি রাজনৈতিক নিশ্চিত স্বার্থ প্রামাণিককে চরিতার্থ একটা কথা করার বলতে জন্য। চাই, হ্যাঁ বলো, না, 20 এটাই সেকেন্ড তো হচ্ছে। 20 এক সেকেন্ড। সেকেন্ড, এক সেকেন্ড। বাংলা কংগ্রেসের প্রবলেম আরে ভাই, এটাই, তুমি চুপ করো সারাক্ষণ বিজেপিকে আক্রমণ করছে, তারপরে আরে বলছে নিশীথ রাখো রে প্রামাণিককে ভাই, আমি নিশীথ বিরুদ্ধে প্রামাণিককে একটা বলতে কথা হবে তো। বলবো। এটাই তো আমরা রাজ্যে নিশীথ দেখছি। প্রামাণিককে আর আমি আমরা যেটা যদি বলতে চাই- ইন্ডিয়াতে না 20 থাকি, সেকেন্ড সময় দিই। বলো, শোনো। 20 সেকেন্ড সময় দিই। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে কংগ্রেস এবং বামপন্থীদের পার্টি অফিস দখল হয়েছে, সারা রাজ্যে দখল হয়েছে। এইটা নতুন কোনো ইতিহাস নয়। বেশ, okay. সেই দখলের নেতৃত্ব তো এই নিশীথ প্রামাণিকের মতো লোকগুলোই দিয়েছিল। তখন তৃণমূলে আজকে ছিলেন। সাধু হয়ে গেল নাকি? তখন তৃণমূলে ছিলেন। আরে 5 বছরে হ্যাঁ। নিশীথ প্রামাণিক Okay, কোচবিহারের জন্য আমি কি করেছে রাজনৈতিক আরে সেটা বিশ্লেষকের বলুন। কাছে আসবো, তবে আমি একে রাজস্বীকে বলবো, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দুটো দলই নাকি দুদলকে সাহায্য করছে। আর দুদলকে যদি সাহায্য না করে তাহলে ঠিকই তো এই যে সিপিআইএম বা কংগ্রেস প্রশ্ন তুলছে যে নিশীথ প্রামাণিকের দিয়েই তো এইগুলো দখল হয়েছিল, এই পার্টি অফিসগুলো। 1 নম্বর কথা, কংগ্রেসের পার্টি অফিস তৃণমূলের আগে কমিউনিস্ট পার্টি দখল করেছিল, গোটা বিশ্ব সংসারে সবাই জানে। 2018 সালের খবরের কাগজের পাতাগুলো উল্টে দেখে নিন, নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জেতার পরে সিপিএম এর কতগুলো পার্টি অফিস আবার সিপিএম এর লোকেরা গিয়ে খুলতে পেরেছিল, আচ্ছা। আমাদেরকে হ্যান্ড ওভার করতে হয়নি, আচ্ছা। নিজেরাই খুলতে পেরেছিল। অয়নদা, অয়নদা, আমি আপনার সময় বলিনি, আমি আপনার সময় বলিনি। ঠিক আছে, নিজেদের হিম্মতে। অসত্য বললে বলতে হবে, ঠিক আছে, দাঁড়ান। অসত্য বললে বলতে হ্যাঁ ঠিক আছে। পশ্চিমবঙ্গ বাইরন বিশ্বাস মডেল, সাগরদিঘি মডেল দেখতে পেয়ে গেছে। কারণ সিপিএম কংগ্রেসকে যৌথভাবে ভোট দিলে পরে তারপর সেটা যেন তেন প্রকারণে আবার তৃণমূলেই চলে যাচ্ছে। তাই জন্য পরিষ্কার কথা, আমরা তো আমাদের নেতাদের পরিষ্কার এই কথা কথা না যে না, বিজেপিকে আমাদের ভোট দিতে নেতাদের হবে এই কথাটা তৃণমূলকে আপনারা হারাতে কেউ গেলে। বলছে না। শুভেন্দু অধিকারী এই হিসেবটাই বলে দিচ্ছে। প্রদীপ চট্টোপাধ্যায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছি, তৃণমূলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলছি যে আপনারা যারা এই চোর জোচ্চোরদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইলে ভারতীয় জনতাকে ভোট আচ্ছা, দিন। ঠিক আছে। এটাও আমাদের কিন্তু নেতারা আবার বলেছে। ওয়াশিং মেশিনও বলা হয়, এই কথাটা একে অপরের বলছে না। অন্যদের যে আমি দলে বিজেপির যাচ্ছে। কথা, কে প্লিজ উনি বড় নেতা প্রদীপ না- চট্টোপাধ্যায় না, না, আসছে প্লিজ। স্পেসিফিক বলবো, একটা না, না, স্পেসিফিক উনি বলতে যখন হবে। আজকে ইন্ডি জোটের কথা 2018 বলছেন। সালে 2018 সালে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়ী হওয়ার পরে, আমি কোট অ্যান্ড কোট বলছি দাদা, দায়িত্ব নিয়ে, বিজেপির অর্জুন সিং জয়ী হওয়ার পরে 2018 সালে শ্যামনগর ঘোষপাড়া রোডের ওপরে শ্যামনগর আতপুর শহর কংগ্রেসের অফিস বিজেপি দখল করেছিল। কংগ্রেস বাজে কথা কর্মীরা বলে বলে লাভ নেই। কংগ্রেসের ওকে, ওকে, কংগ্রেস নেই, বেশ, তাই- এখানে আমি বাম একটা ভোট লাইন শুধু রামে আপনাকে এই বলে দিই। প্রশ্নটাই এই যে উঠছে। ইন্ডি জোটের Please, এত okay. কথা বলতে আমি একটা কথা আমার বলছি। সময় খুব ইন্ডি কম। জোটের কথা প্রদীপ বলছেন তো? চট্টোপাধ্যায়, তাহলে গতকালকে আমি যেটা ইন্ডি প্রশ্ন জোটে করেছিলাম, ছিলেন কি করে? বামেদের সোনিয়া এমন গান্ধীর কি সাথে উন্নতি তৃণমূলের হয়েছে এর নেতারা যাতে বাম ভোট, যেটা আমরা দেখালাম সংখ্যা তত্ত্বের বিচারে, সেইটা ফিরে আসবে বামের দিকে? দেখুন নিশীথ প্রামাণিকের কথা শুনবেন না বাম কর্মীরা? না, সার্বিকভাবেই হচ্ছে অসুবিধাটা এখানে যে বিজেপির আজকে এখানে লোকসভা ভোটের আগে প্রচারে বলা উচিত যে 2019 থেকে 2024 নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বা সার্বিক ভারতবর্ষের জন্য কি কি করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছেন, আর পারফরমেন্সটা কি, সেটা না বলে বামফ্রন্টের পার্টি অফিস খুলে দেবো কি তৃণমূলের কাছ থেকে যারা আপনারা টাকা পাননি সেই টাকা দিয়ে দেবো, এইটা নির্বাচনী বক্তব্য হতে পারে না। বামপন্থীরা কি করেছে সেটা হচ্ছে যে বামপন্থীরা অন্তত এইটা দেখাচ্ছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে অবিরাম যাতায়াত, এই যাতায়াতটা বামপন্থীদের মধ্যে দেখা যাচ্ছে না। তো ফলে এইখানে আপনি আজকে একটু আগে রাজস্বী বলছিলেন যে বিজেপি বাম কংগ্রেসকে ভোট দিলে তৃণমূলে চলে যাচ্ছে, সেটা যেমন একটা মডেল, আবার আরেকটাও মডেল যে বাম কংগ্রেসকে ভোট না দিলে মানুষ এটা জানবে না যে তৃণমূল আর বিজেপি কে কোথায় দাঁড়িয়ে থাকবে, দুটো বোধহয় একদিকেই চলে যাচ্ছে। ওকে, বিজেপির অনেক চাওয়া, এক হচ্ছে হিন্দু ভোট,
এক হচ্ছে বামের ভোট, আরেকটা টার্গেট তোমাদের আবার বলতে শুরু করেছেন বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির বিরোধী দলনেতা, টার্গেট মুসলিম ভোট। দেখুন, সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায় বুঝতে পেরেছে যে তাদেরকে বোকা বানানো হয়েছে, তাদেরকে প্রহার করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় এতদিন যে পরিমাণে ভোট দিত তার থেকে অনেক বেশি পরিমাণে ভোট এবার বিজেপি। 24-এর লোকসভা ভোটের আগে এ কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি। 21-এর বিধানসভা ভোটের আগে অবশ্য বারবার মেরুকরণের অস্ত্রে শান দিতে দেখা গেছে বিজেপিকে। কার ভরসায়? 62,000-এর ভরসায়। আর পদ্মকে জিতবে 2,13,000-এর ভরসায়। 2,13,000 কারা? জয় শ্রীরাম বলে যারা। 21-এর ভোটের ফলেই স্পষ্ট, মেরুকরণের অস্ত্রে শান দিয়ে তেমন কিছু লাভ হয়নি বঙ্গ বিজেপির। কারণ মুসলিম ভোট তৃণমূলের দিকে আরো বেশি সুসংগত হয়েছে, হিন্দু ভোটও পুরোপুরি বিজেপির দিকে যায়নি। পর্যবেক্ষকদের একাংশের মতে পদ্ম শিবির ভালোই বুঝতে পেরেছে এ রাজ্যে তৃণমূলকে হারাতে হলে তাদের মুসলিম ভোটে ভাগ বসাতেই হবে। সংখ্যালঘুরা বুঝতে পেরেছে যে আজকের দিনে বিভাজন নয়, উন্নয়নই শেষ কথা, আর উন্নয়নের নরেন্দ্র মোদীর সমর্থক, তাই তারাও আজকে বিজেপির মিছিল। পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় 30% মুসলিম, 25%-এর বেশি মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা 146। 21-এর ভোটে এই 146টি আসনের মধ্যে তৃণমূল জেতে 131টিতে, বিজেপির ঝুলিতে যায় মাত্র 14টি, একটি পায় আইএসএফ। এই ফলেই স্পষ্ট, মুসলিম ভোটের প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূলের ঘরে, সেখানে এবার ভাগ বসাতে চাইছে বিজেপি। टीएमसी को घमंड है कि उसके पास एक निश्चित वोट बैंक है। इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। নিউজ 18 বাংলা। 30% ভোট, সেই 30% ভোটেও টার্গেট বিজেপির। কারণ এর আগেই আমরা বলেছিলাম দুর্নীতি আর সন্দেশখালী এই দুটো ইস্যুই করছে বিজেপি, সিএএ নয়। যাই হোক, এই নিয়ে আলোচনা করব। কার প্রশ্ন রয়েছে, কার উদ্দেশ্যে? এই নিয়ে অবশ্যই কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলকে, আপনারা কি সংখ্যালঘু ভোট নিয়ে কনফিডেন্ট, নাকি এখানে বিজেপিও ভাগ বসাতে পারে? আপনাদের কি মনে হয়? কৃষাণু মিত্র, কতটা কনফিডেন্ট? কারণ এইভাবে বারবার, আজকে থেকে নয়, সেই বিধানসভা, হ্যাঁ হতে পারে বিধানসভা সময় হয়তো ঠিকমতো ভোট পাননি, কিন্তু এখন তো প্রধানমন্ত্রী এসে বলছেন বারবার করে। আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে এখানে একটু বাংলা মুখের কংগ্রেসের কাছে। প্রতিনিধি হিসেবে অশোক যে কথাগুলো বলল তার পেছনে ওই বিজেপির মতো একটা হিপোক্রেসি কাজ করছে, যেটা আমরা বারংবার বলছি। বিজেপি যেই কথাটা তাদের দিলীপ ঘোষ সকালবেলায়, শুভেন্দু অধিকারী দুপুরবেলায়, সেই কথাটাই সন্ধ্যেবেলায় অধীর চৌধুরী এতদিন প্রেস কনফারেন্স করে আমরা প্রসঙ্গ থেকে সরবো না, আমরা প্রসঙ্গ থেকে সরবো না। ওয়ার্কিং কমিটির মেম্বার। আচ্ছা, খুব ভালো কথা, মুসলিম ভোট খুব নিয়ে ভালো কথা, প্রশ্ন, খুব খুশি জনতা। হলাম, বসে থাকে না। খুশি হলাম, খুব খুশি হলাম। এবার খুব উত্তর। এবার বিষয়টা হচ্ছে, এই উত্তরপ্রদেশের ভাদোই সিটে এবার আমরা কন্টেস্ট করছি আমাদের প্রার্থী ললিতেশ ত্রিপাঠী। আমরা সেখানে ইন্ডিয়া জোটের প্রতিনিধিত্ব করছি। এখন কংগ্রেসকে আমরা বাংলাতে কেন সিট ছাড়িনি, অধীর কংগ্রেসকে, সেই ঝালটা তো ধরে রাখতে থাকতে এই হবে। প্রসঙ্গ নয়, এবং এই প্রসঙ্গ নয়, এই প্রসঙ্গ নয়। উত্তর জনতার উত্তর। এইভাবে ওরা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে ওরা আইএসএফ এর সাথেও জোট করেনি, নির্দিষ্ট কিন্তু প্রশ্ন, বাংলার মানুষ জানে নির্দিষ্ট প্রশ্ন, আইএসএফ এর জনতার প্রশ্ন, কৃষাণু, জনতার প্রশ্ন। সেই ভাই যে প্রশ্নটা করলেন, আমরা জানি কে কি আইএসএফ কোন জোটের সঙ্গে। এবার আসুন, আমরা প্রথম কথায় আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছে, আমরা মানুষের ভোটের আস্থা রাখি, আমরা মানুষ হিসেবে ভোটারকে দেখি, আমরা ভোটারকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু হিসেবে, কাউকে কোনো তার জাত বা ধর্ম হিসেবে দেখি না। তৃণমূল কংগ্রেস আপামর বাঙালি ভোট চায় পশ্চিমবাংলার মাটিতে, তার উন্নয়নের লক্ষ্যে আমরা লড়ছি, তার উন্নয়নের দাবি নিয়ে আমাদের কর্মসূচি। মানুষ একদম। সালটা 2011, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেত্রী, স্থান ফুরফুরা শরীফ। আপনারা 27% এতদিন সিপিএম কে ভোট দিয়েছেন, এখন আমাদেরকে ভোট দিন, আমরা আপনাকে দেখব। মমতা বন্দ্যোপাধ্যায়
যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো, বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বলে আমরা তোমরা তোষণ হয়তো করি। এইরকম ভাবে বলছো না, কিন্তু এখন চলছে, এখন না, চাইছো না, না, না। মুসলিম ভোট চাইছো, একদম মুসলিমদেরকে নাকি পরিষ্কার বোকা বানানো হয়েছে সেটাও বলছো। গলুয়া খাকি কোন রাজ্যে হয়েছে? জয়নগরে কারা মারা গিয়েছে? বকটুইতে জ্যান্ত কাদেরকে পুড়িয়ে মারা কৃষাণু। হয়েছে? কাদের ওকে। ভবিষ্যৎবাণী করা হয়েছে? কারা আসবো। বঞ্চিত থেকেছে? ওকে, যখন বুঝতে পারলাম, প্রধানমন্ত্রী জল বুঝতে জীবন পারলাম, মিশন বুঝতে থেকে পারলাম। মারা গেলে তৃণমূলের আর ব্যর্থতা, সংখ্যালঘুদের জনতার তৃণমূলের উপর ব্যর্থতা। থেকে আমরা ওকে, শগুনের রাজনীতি করি না। নিজেদের হ্যাঁ। কথা বলতেই মনে করে, আবার সেটাই হচ্ছে এখানে তাদের আসল কথা। এখন যেটা বিষয় হচ্ছে, আমরা জানি আসাম আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, যে এই বাঙালিকে হিন্দু মুসলমানে বিভাজন করতে গিয়ে আসামে 18 লক্ষ বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তারা এই সিএএ এনআরসির কবলে পড়েছে। পুনরায় যে সিএএ আইনটা হয়েছে, রাজস্বী অস্বীকার করতে পারে তাদের কর্মী ওকে। বিভাস সরকার 2019 ওকে। সব বানানো গল্প অনেক জনতার হয়েছে, সব প্রশ্ন। বানানো এ গল্প নিয়ে আরো- অনেক আর কারো হয়েছে। প্রশ্ন? অনেক বানানো গল্প Please, হয়েছে। ওকে। এবার এবার ইউগান্ডা জনতার হনলুলু প্রশ্নটা ঘুরে আমাদের পশ্চিম জনতার বাংলায় দরবারে আসুক, আমরা পশ্চিম জনতাকে বাংলায় গুরুত্ব চুরি দিই। করেছে কিনা? জনতার প্রশ্ন নেই। নেতাদের টাকা তাদের কোথায়? উদ্দেশ্যে বিজেপিকে হ্যাঁ, এরা যে তৃণমূলকে হারাতে হলে সংখ্যালঘু ভোটটা আপনাদের বিশেষ করে প্রয়োজন, তো সেহেতু কি আপনারা সংখ্যালঘু ভোটের উপর বিশেষ করে টার্গেট করছেন? মানে আমার প্রশ্ন হচ্ছে সিএ নিয়ে কোনো দাবি করা হচ্ছে না, কোনো আলোচনা করা হচ্ছে না, আবার মুসলিম ভোট নিয়ে সিএ এর সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের তো কোনো সম্পর্কই নেই, তাহলে সেটা নিয়ে আলোচনা হবেই বা মানে কেন? CA নিয়ে CA কোনো যা প্রচার হবার, করবে না CA তো তোমরা। আইন পাস হয়ে গেছে, সিএ হবে পরিষ্কারভাবে, মানুষ তো বুঝতে পেরে গেছে। আমরা তো টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে মিলে নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলতে শুনছি যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমাদেরকে মিথ্যে বোঝানো হয়েছে। এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গ আসছে কোথায়? কনিনিকা দি। বকটুইতে কারা কনিনিকা মারা দি। গেছে? কাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে বকটুইতে? দলুয়া খাকি জয়নগরে কাদেরকে মারা হয়েছে? প্রধানমন্ত্রী যখন জল জীবন মিশনের বা জল পৌঁছে দিচ্ছেন, সংখ্যালঘুর বাড়িতে পৌঁছাচ্ছে না, গ্রাম সড়ক যোজনা রাস্তা পৌঁছচ্ছে না গ্রামে সংখ্যালঘুর বাড়িতে। তুমি বলছো ওকে ওকে প্লিজ, তুমি বলছো সংখ্যালঘুদের কোনো সম্পর্ক নেই। আমি আসবো তোমার কাছে আরেকটা প্রশ্নে, তোমার কাছে আরেকটা প্রশ্ন আসবে। প্লিজ সবাই মিলে নয়, অশোকদা প্লিজ। আর ক্রমাগত সাম্প্রদায়িকীকরণ, মানুষকে ধর্মের ভিত্তিতে মেরুকরণ, এ তো বিজেপি আরএসএস ক্রমাগত, তাই বিজেপি আরএসএস সাম্প্রদায়িকতা, ধর্মের ভিত্তিতে মেরুকরণ এই নিয়েই পার্টি চালায়। ওরা তো নির্দিষ্ট করে বলে মুসলমান, কমিউনিস্ট, খ্রিস্টানরা ওদের শত্রু, ওরা তো বারবার বলে, ওদের নিজেদের লেখা আছে। আর তারপরে আজকে এখন ভোটের জন্য লজ্জা করে না যে ভোটের জন্য এই কথা বলছে। মানুষকে আমি একটা প্রশ্ন করব এর প্রত্যুত্তরে। মানুষ হিসাবে ওকে। পরিচয় বিজেপি আরএসএস দেখেনি, বিরাট অভিযোগ, কোনোদিন দেখেনি। বিরাট অভিযোগ, কিন্তু মানুষকে তারপরেও বিজেপি আমি আরএসএস বলছি দেখেনি। তুমি, এবং আজও আমি তাই আসছি, please। সিএ বলছে, হ্যাঁ, সিএ এর প্রশ্ন, হ্যাঁ। সিএ এর কথা যেটা বলেছে হ্যাঁ। ভেবে দেখুন, হ্যাঁ। বলেছে যে যারা যে রাজ্যগুলো থেকে, যে রাষ্ট্রগুলো থেকে আসার প্রশ্ন, সেক্ষেত্রে কিন্তু যাদের কথা বলেছে, যে ধর্মাবলম্বীদের কথা, মুসলিমদের কথা বলছে না। তাহলে কি, ওকে, তাহলে ওকে। কোথায়, কোন আমি জায়গায় বলছি লজ্জা করে না আমাদের বিজেপি এডিটর আরএসএস এর? বিশ্ব লজ্জা মজুমদারের করে না? সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1-to-1 ইন্টারভিউ দেওয়ার সময় চ্যালেঞ্জ ছুড়েছেন যে এনআরসি হবে না বলে দিন, মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়েছে। তারপরেও তোমরা বলছো এখনো তো মোদি কোনো এরকম কোনো এনআরসি হবে না এরকম কোনো কথা বলা হয়নি। অমিত শাহকেও চ্যালেঞ্জ ছুড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যদি এখন স্বপ্নের মধ্যে এনআরসি দেখতে পান, তার দায় আমাদের নয়। বলেছিল ক্রোনোলজি আরে সমঝিয়ে। বাবা, ঠিক আছে, তাইলে তোমার সময় CA বলিনি তো, আয়েগা, उसके बाद ওকে, NRC তোমার সময় আয়েগা। বলিনি তো। ওকে। হ্যাঁ, কনিনিকা দিকে আমি একবার অনুরোধ করব, 2012 সালের কোজিকোডি সিপিএম এর পার্টি কংগ্রেসের যে রেজলিউশনের কাগজটা, সেটা নিয়ে এসে একবার জনতার সামনে দেখিয়ে দিন যে ওনারা আপনি দেখুন, সিএ আপনি সম্বন্ধে দেখুন, কে বলে। আমার এই পড়া এক আছে। কথা বলতে আমার গেলে পড়া করে, আছে, আপনি কারণ দেখুন, এদের থেকে আপনি বড় দেখুন। বিচারিতা মিথ্যাবাদী আপনি সংসার দেখুন, নেই। আপনি দেখুন, এই জন্য আপনার সিপিএম পড়া আছে। শূন্য হয়ে গেছে। আপনার পড়া এরা আছে, দুরকম, আমার পড়া আছে। এরা হচ্ছে আপনি জিন্নার দেখুন, দালাল আপনি ছিল, দেখুন, বেশি যারা কথা বলেছিল পাকিস্তান দেখুন, মানতে আপনি হবে, ওকে, তবেই আপনি ভারত দেখুন, স্বাধীন হবে, ওকে। তারা আপনি দেখুন। মুসলমানের এই যে কথা এই বলছে, ওকে, ওকে। যারা কেমন করে চিন্নার বলছে? সঙ্গে হাত অশোকদা, এই মিলিয়ে অসত্য কথা, আর মার এই খেয়ে অসত্য পালিয়ে এসছো কথা এখানে। কন্টিনিউয়াস, অশোকদা, অসত্য কথা ওরা বলে। কথা। এটাই বিজেপি কেন? আরএসএস, এটাই বারবার, বিজেপি আরএসএস, বারবার এটাই এ বিজেপি রাজ্যে আরএসএস। প্লিজ, ওকে সারাক্ষণ ওকে, পারে না বলে অশোকদা এ রাজ্যে অসত্য বারবার কথা দেখা বলে গেছে জিততে যে চায়। এরাই বিজেপি আরএসএস। শুভেন্দু অধিকারী শুধু নয়, এর আগে মিঠুন চক্রবর্তী শুরু করেছিলেন মুসলিম আমাদের ভাই বোন, কিন্তু তার আগে তো স্পষ্ট বিরোধীদের অভিযোগ ছিল এদের মুসলিম ভোট দরকার নেই। এমনকি মহিলা ভোটও টার্গেট করা হচ্ছে, যাতে মহিলা ভোটে মুসলিম ভোট না পাওয়ার ক্ষেত্রে সমস্যা হলে মহিলা ভোট আছে।
আবার কেন মুসলিম ভোট? অয়নদা, আপনার জনতার দরবারে যাদের আমি মুখ দেখতে পাচ্ছি প্রত্যেকে যুব সম্প্রদায়ের একদম তরুণ তরতাজা ছেলেপিলেরা, প্রত্যেকে। এবং আমি বলতে চাইছি এই আলোচনার বাইরে গিয়েও ভাই, আপনারা রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন এই যে আলোচনাগুলো হচ্ছে হিন্দু মুসলিম সিএ এনআরসি, এতে আপনাদের কিছু যায় আসে নাকি? আপনাদের মূল সমস্যা কাজ, পেট ভাত, রুটি রুজি, চাকরি বাকরি। কৃষক ঘরের সন্তান হলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না, আপনার বাবা শ্রমিক হলে শ্রমিকের অধিকার নেই। এটাই তো আপনারা ছেড়ে দিন, এখানে বলতে হবে না, নিজেকে নিজে প্রশ্ন করবেন। আসল ব্যাপারটা অয়নদা, এই মূল সমস্যাগুলো থেকে চোখ ঘুরিয়ে রাখার জন্যই তৃণমূল আর বিজেপি, এবং আমি বলছি দুর্ভাগ্যের বিষয় চতুর্থ স্তম্ভ মিডিয়াও মূল সমস্যাগুলো থেকে চোখ ঘোরানোর জন্য এই সাম্প্রদায়িক আন্দোলন করছে। প্রতিবের কাছেই যাই, এদের কর্মসংস্থান, এদের চিন্তা হচ্ছে শিল্প, এদের সংস্থা হচ্ছে খাদ্য, সব মানলাম, কিন্তু শুধুমাত্র মিডিয়া দায়ী নাকি? শুধুমাত্র এই যে বিজেপি তৃণমূল এরা যে ধরনের রাজনীতি করছে, সেই রাজনীতি খাচ্ছে মানুষ, সেই রাজনীতি গ্রহণ করছে মানুষ। সেই রাজনীতিটাকে বিশ্লেষণ করার কাজটাই মিডিয়ার, এবং সেটাই মিডিয়া করছে। কিন্তু আমি যেটা বলছি যে এই আলোচনাটাই যেখানে আসছে, এবং আপনি যেখান থেকে শুরু করেছিলেন নিশীথ প্রামাণিকের বক্তব্য বা মহিলা ভোট চাওয়া, মুসলিম ভোট চাওয়া, দেখুন বিজেপি তো ব্র্যান্ড মোদির ওপরে নির্ভর করে, এবং ব্র্যান্ড মোদি তো আত্মনির্ভর ভারত গঠনের কথা বলছে, অনেক যোজনা করেছে, অনেক স্কিলস করেছে। তাহলে কেন এখন সেক্টর স্পেসিফিক, রিলিজিয়ান, কাস্ট, বাম ভোট এদেরকে আবার আলাদা করে বলতে? ব্র্যান্ড মোদির কাছে তো সবাই চলে যাবে। এই নির্ভরতা, কনফিডেন্সটা কি কোথাও কমে যাচ্ছে? সেই কারণেই কি আজকে প্রচারের আলোয় থাকার জন্য দুদলই চাইছে এটা? দুদলই চাইছে। তো আপনি দেখুন ব্র্যান্ড মোদি যখন এখন প্রশ্ন চিহ্নে, সেরকম আবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও কিন্তু একটা এই যে দ্বিধা, যে ইন্ডিজোটে থাকবো নাকি ইন্ডিজোটে থাকবো না, এখানে সিট শেয়ারিং করবো না, ওখানে উত্তরপ্রদেশে ইন্ডিজোটের মুখ দিয়ে দেবো, এইটা দ্বিচারিতাগুলো। এই যে আপনি বললেন ব্র্যান্ড বিষয়টা, ব্র্যান্ড মোদি হোক, ব্র্যান্ড নিশীথ প্রামাণিক হোক, ব্র্যান্ড শুভেন্দু অধিকারী হোক, সুকান্ত মজুমদার হোক, বা তৃণমূলের যারা, এটাই কি এখন রাজনীতির প্রতিপাদ্য হয়ে যাচ্ছে? যেমন আমি যদি এখানে দেখি প্রচারের আলো, এই যে নিশীথ প্রামাণিক আজকে কেন বললেন, সুকান্ত মজুমদার বারবার মুসলিম ভোট, আর অশোকদা যেটা বলার চেষ্টা করছেন প্রচারের আলোয় মানুষকে নিয়ে আসার জন্য, সেটার বিশ্লেষণ আমরা করছি। কি বিশ্লেষণ? দিলীপ ঘোষ তিনিও প্রচারের আলোয় থাকার জন্য প্রতিদিন একটা না একটা বক্তব্য রাখছেন, এবং আমাদেরকে সেটা নিয়ে কথা বলতে হচ্ছে, বিশ্লেষণ করতে হচ্ছে। তিনি কি বললেন? তিনি কি একাই 100? দেখুন, তাঁর বক্তব্য সবসময় খুব বেশি মাত্রায় রাজনৈতিক। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি করে বারমুড়া করতে পারেন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন? ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন? এটাও বলে দিন। কমিশন সতর্ক করেছে, এমনিতেই কোণঠাসা দিলীপ ঘোষকে সেন্সর করেছে দলও। বারবার তাঁর এমন মন্তব্যে ভোট বেড়েছে না কমেছে সেই বিতর্কে অংশ নিয়েছে বিজেপির পোড় খাওয়া নেতারাও। জেতা আসন থেকে সরিয়ে নতুন করে পরীক্ষার মুখে দাঁড় করানো হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির পায়ের তলার মাটি জোগানোর চেষ্টা চালিয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বিরোধীরাও তাঁর সাফল্যের এই খতিয়ান মেনে নেন। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকার সময় 2019 সালের লোকসভা ভোটে বাংলায় 18 আসনে জেতে বিজেপি। 21 বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসে সর্বোচ্চ 77 আসন পায়। লোকসভায় বাংলা থেকে 2 থেকে 18 জন সাংসদ, আর বিধানসভায় বিজেপির 3 থেকে 77 সদস্য। দলের জেতা আসন থেকে সরিয়ে দেওয়া এবং দল থেকে সেন্সর করার পরেও বিশ্বস্ত ছিলেন দিলীপ। অভিমানের পর আবার চ্যালেঞ্জের মুখে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। পরিস্থিতি আঁচ করে সাবধানী রাজ্য বিজেপির তা বড় নেতারা। সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনী নিচ্ছে না। পূর্বসূরির কৃতিত্ব মেনে নিয়েছেন উত্তরসূরি।
যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন তো বিজেপিতে পুরনো যারা নেতা ছিলেন তাদের সাথে উনিই মুখ ছিলেন, তখন উনি তো লড়াই করেছেন এবং তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল, এটা তো ফ্যাক্ট, এটা অস্বীকার করার জায়গা নেই। এখনও তারা পার্টিতেই আছে, এখন সবাই মিলে আমরা লড়াই করছি। লড়াইটা এবার কঠিন, ভোটে জেতার উপর নির্ভর করছে একসময় বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। সেই বুঝেই ভোটের ময়দানে দিলীপ ঘোষ। নিউজ 18 বাংলা। রাজস্বী, তোমরাই বারবার কটাক্ষ করেছো তৃণমূলকে, একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আঞ্চলিক দলগুলোর একটা একটা করে মুখ হতে পারে, কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, সেই রেজিমেন্টেড পার্টির এখানে যদি ধরি, এখানেই অনেকে মুখ হওয়ার চেষ্টা করছেন। দিলীপ ঘোষ তাই, এটা কি আশাব্যঞ্জক? একদমই এরকম কিছু নয়। দিলীপ ঘোষ লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সর্বজন বিদিত। এটা নিয়ে তো নতুন আমি শব্দের অর্থ বিজেপি, বিজেপির তখন দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ। একদম আমি মানে বিজেপি, দিলীপ ঘোষ। বড় দুর্ভাগ্য যে এটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, কিন্তু পরিষ্কার কথা দুর্গাপুর বর্ধমান বললেন আমি লড়েছি, আমি একা লড়েছি তৃণমূলের সঙ্গে। আরে একা অর্থে কি, সেখানে তো আমরা দেখলাম যারা কংগ্রেস এবং সিপিএম কোথায় গেল, তারা তো সেটিং করতে চলে গেল নবান্নে ফিশ ফ্রাই খেতে কফি সহযোগে। এটা তো দেখতে পেয়েছি আমরা কোন সেটিং এর রাজনীতিটা হয়েছে। তবে দেখুন, এই রাজনীতি করে লাভ নেই, এই কোন্দল লাগানোর চেষ্টা করে লাভ নেই। দুর্গাপুর বর্ধমান বলছে হাউস দ্য জোশ, দিলীপ ঘোষ, আবার দিলীপ ঘোষ জয়ী হবে ওখান থেকে। মুখে ঝামা দিলীপ ঘোষের যে দরকার ছিল, মেদিনীপুরে মন পড়েছিল, সেখানে দেওয়া হলো না, সেখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো না। বর্ধমান দুর্গাপুরে হলো, এখন দিলীপ ঘোষের সব দাবি সব কথা মেনে নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে। এটা একটা রহস্য। সভাপতি ছিলেন, গোটা পশ্চিমবঙ্গের মাঠ দিলীপ ঘোষের মাঠ। ওকে, দিলীপ ঘোষকে যেখানে ফেলবে দিলীপ ঘোষ সেখানে ফেলে দিয়ে বেরিয়ে যাবে। কার উদ্দেশ্যে? বিশ্লেষকের উদ্দেশ্যে। আমার এই বিশ্লেষকের উদ্দেশ্যে। আচ্ছা, দিলীপ ঘোষ যদি এই ভোটে পরাজিত হয় তাহলে কি তার পলিটিক্যাল ক্যারিয়ারে কোনো এফেক্ট পড়তে পারে? দেখুন, দিলীপ ঘোষ পরাজিত হলে তার পলিটিক্যাল ক্যারিয়ার তার দল ঠিক করবে, কিন্তু দিলীপ ঘোষ নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমি অয়নদ একটু বলি, সেটা হচ্ছে যে দেখুন, আপনার হাউসে যদি অন্য কোনো হাউস থেকে অনেকে চলে আসে কাজ করতে, তারা যখন আপনাকে মানবে না, তখন আপনাকে দাবি করতে হবে আমি এই হাউসে প্রথম থেকে ছিলাম, আমি এই কাজটা করেছি। ফলে দিলীপ ঘোষের আজকে এই পিচে, নতুন পিচে খেলতে অসুবিধা হচ্ছে, এবং সেই জন্যই তিনি আজকে বারবার বলছেন যে তার সহযোদ্ধারা তার সঙ্গে একমত হচ্ছে না বলেই তাকে বারবার এটা প্রতিষ্ঠা করতে হচ্ছে যে আমি এই বিজেপিকে এখানে খারাপ। আমি রাজস্বীকে বলবো, আপনি একটু আগে যে প্যানেলে দেখাচ্ছিলেন যে ভোট শতাংশটা, রাজস্বী যদি বিজেপির রাজ্য সভাপতি থাকতো, সিপিএম এর ভোটগুলো এলে তখন বিজেপিও বারবারন্ত হতো। তার জন্য দিলীপ ঘোষ কতটা, দিলীপ ঘোষের ব্যক্তিগত নাকি সিপিএম এর ভোটগুলো এলো? সিপিআইএম বলে দল আগে, কংগ্রেসও মাঝে মধ্যে বলে দল আগে। মুখের কি হবে? মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন, কিন্তু বিজেপির ক্ষেত্রে দেখছি একই জিনিস, সেই মুখ মুখ মুখ। দল আগে না মুখ আগে? যদিও আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে আমরা অন্যরকম দেখি। একটু দেখাই কি মমতা ব্যানার্জি এক সময়ে বিজেপি মানেই এই দুই নেতা। বিজেপির তখন দুই মুখ, অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। 14 থেকে অবশ্য বিজেপির একজনই মুখ। প্রার্থী তো নিমিত্ত মাত্র, এ তো প্রধানমন্ত্রীর ভোট, প্রধানমন্ত্রী করার নির্বাচন। ভারতবর্ষে কোন ভোটার পাগল হয়ে গেছে যে মোদিজিকে ছেড়ে অন্য লোককে প্রধানমন্ত্রী চাইবে? 2014-এ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিজেপি নেতাদের গলায় বারবার 56 ইঞ্চির হুঙ্কার। বিজেপির এখন স্লোগান মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। एनडीए सरकार 400 पार। অনেকেই মনে করেন পদ্ম শিবির চায় মোদির লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করতে। এখানেই অনেকের প্রশ্ন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, দল, আদর্শ নাকি মুখ? এই প্রশ্নই আরো জোরালো হয়েছে দিলীপ ঘোষের কথায়। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসি কে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। সাধারণত আঞ্চলিক দলগুলি নেতাকেন্দ্রিক হন, একজন নেতাই সেখানে মাথা। যেমন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টিতে কেজরিওয়াল, জেডিইউ এর নীতিশ কুমার, বিজেডির নবীন পটনায়ক, এনসিপির শরদ
পাওয়ার, আরজেডির লালু প্রসাদ, ডিএমকের এম.কে. স্ট্যালিন, টিডিপির চন্দ্রবাবু নাইডু, বিআরএসের কে চন্দ্রশেখর রাও, বহুজন সমাজ পার্টির মায়াবতী, সমাজবাদী পার্টিতে এখন অখিলেশ যাদব। কংগ্রেসের মতো বড় দলেও নানা সময়ে মুখ বড় হয়ে উঠে এসেছে, যেমন একসময় জওহরলাল নেহেরু, তারপর ইন্দিরা গান্ধী এবং অবশ্যই রাজীব গান্ধী। আর এখন বিজেপিতে নরেন্দ্র মোদী। তবে এই মোদীর কারিশমা বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে কাজ করেনি। রাজ্যে রাজ্যে দেখা গেছে সেখানকার নেতাকেই ভোটাররা বেছে নিয়েছেন। এবার সামনে লোকসভা ভোট। 5 বছর আগের লোকসভা ভোটের এ রাজ্যে বিজেপির বিপুল শক্তি বৃদ্ধি হয়। 2 থেকে 18-এ পৌঁছয় বিজেপি। তখন বঙ্গ বিজেপির ক্যাপ্টেন দিলীপ ঘোষ। 19-এর আগে 16-এ তিনি বিধানসভা ভোটেও জেতেন। এরপর 21-এ দলকে 3 থেকে 77-এ নিয়ে যান। দিলীপ ঘোষ এখন বঙ্গ বিজেপির সেরকম কোনো পদে নেই, কিন্তু তিনি সবসময় লাইমলাইটে। প্রতিদিন মর্নিং ওয়াকে ক্যামেরার সামনে, প্রতিদিনই বাইট, প্রতিদিনই খবরে। তাহলে কি দিলীপ ঘোষই এখন বঙ্গ বিজেপির মুখ? রেসে কি শুভেন্দু অধিকারীও আছেন? তিনি বিরোধী দলনেতা। এবার বিজেপির প্রার্থী ঠিক করার ক্ষেত্রে তাঁর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন দিলীপের গলায় হুঙ্কার। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? জেতা আসন থেকে সরানোর পরেও রোজ প্রাসঙ্গিক দিলীপ। এবার তিনি জিতলে তো কথাই নেই। ফের এ রাজ্যে বিজেপির মুখ হওয়ার দাবি জানাতেই পারেন প্রাক্তন রাজ্য সভাপতি। কি গুলি মারবো না চা খাওয়াবো, কি করবো? নিউজ 18 বাংলা। আমি কৃষ্ণ মুখার্জি। আচ্ছা, যদি একজন বলেন যে আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, একজন বলেন যদি আমি তো তৃণমূলের বিরুদ্ধে আর কে লড়াই করেছে, আমি লড়াই করেছি, একজন যদি বলেন আমি বিজেপির রাজ্য সভাপতি হয়ে তারপরে দেখা গেল যে প্রচুর সাংগঠনিক দিক থেকে জোর হয়েছে, জোটবদ্ধ হবে আরো বিজেপি এ রাজ্যে? আমার বিজেপি জোটবদ্ধ হবে না ভেঙে পড়বে সেটা বিজেপির মাথা ব্যথা। আমার বক্তব্য হচ্ছে দিলীপ ঘোষের যে বক্তব্যটা শুনলাম সেটা তো আমাদের উদ্দেশ্যে ছিল না, এটা বাংলার মানুষ বা সিপিএম কংগ্রেস টিএমসির জন্য ছিল না, এটা তো তার নেতৃত্বের জন্য ছিল, বিজেপির ইন্টারনাল কনজাম্পশনের জন্য ছিল। আর এখানে রাজর্ষি ওটাকে ঘুরিয়ে বলল যে আমি মানে হচ্ছে বিজেপি। দিলীপ ঘোষই শেষ বাক্যে বলে দিলে আমি দিলীপ ঘোষের সাথে মানুষ এসেছিল। উনি দিলীপ ঘোষ, আমি দিলীপ ঘোষ, এটা ব্যাখ্যা করে দিলেন রাজর্ষি। আবার সেই জোড়াতালিটাকে সেলাই করলো, সেই জোড়াতালিটা মিটছে না। এবার এখানে বলি, এই দিলীপ ঘোষ নিজে বলেছিলেন বাংলার 25% 2.5 কোটি মানুষকে তিনি এনআরসি সিএতে নাগরিকচ্যুত করবেন, নিজেই একবার এই ইয়েটা স্টেটমেন্টটা দিয়েছিলেন। তাহলে আজকে উনি ওনার দলে এই এনআরসির কবলে পড়ে মেদিনীপুর থেকে দুর্গাপুর চলে গেছেন। তো এই যে আমরা, এটা তো ওদের নিজস্ব ঘরোয়া কোন্দল। যারা অন্যের দিকে আমল তো একদম ঘরোয়া কোন্দল তো নিশ্চয়ই। শুভেন্দু অধিকারী কি বললেন শেষে? শুভেন্দু অধিকারীর বাক্যতে লাস্টে কি উঠে এলো? উনি দিলীপ ঘোষকে বললেন নিমিত্ত। উনি বললেন নিমিত্ত মাত্র, সব হচ্ছে মোদিজির কৃপায়। 2016-তে দিলীপ ঘোষ জিতে থাকুন, হেরে থাকুন, তারপরে 19-এ কি হয়েছে? উনি বলেছেন নিমিত্ত, বলছে মোদি সর্বে সর্বা, দিলীপ ঘোষ মাত্র নিমিত্ত। না, দিলীপ ঘোষকে নিমিত্ত বলেননি, উনি বলেছেন সবাই নিমিত্ত, মানে ইনক্লুডিং না, এখানে শুভেন্দু অধিকারী বলেননি। 100 বার নিমিত্ত বলেছেন। আপনি আরেকবার ভিডিওটা চালান। উনি বলেছেন সিনিয়র লিডার সম্বন্ধে কি বলবো, মোদি হচ্ছেন সব। উনি বলেছেন মোদি সব, বাকিরা নিমিত্ত মাত্র। তো দিলীপ ঘোষ নিমিত্ত। ওকে, আমরা বলছি বলেননি, শুভেন্দু অধিকারী বলেননি। এই ব্যক্তিগত স্তরে আমার পারফরমেন্স, আমার কারিশমা, এইটা যদি কোনো রাজনৈতিক দল লাগায় অসুবিধা কি? এখন তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে রাজনীতিতে। এরা তো এইভাবেই চলে, এই দলগুলো তো এইভাবেই চলে। সরসঙ্গ চালক থেকে বিজেপির আরএসএস এর দেখে ঠিক করুন না, কারা চলে? এভাবেই তো চলে। মুখে অনেক কথা বলেন, এইসব গণতন্ত্র ইত্যাদি, হেনা তেনা, নানান আপনাদেরও পরিবর্তনের সময় আসেনি? কিন্তু আমাদের দল নীতির ভিত্তিতে চলে, দলের প্রশ্নটা আগে নিশ্চিত করে। মানে বিজেপি কোনো নীতি আদর্শে বিভিন্ন সময় বিজেপির নীতি আদর্শ আছে, কেন থাকবে না? সাম্প্রদায়িকীকরণ নীতি আদর্শ, মনুবাদ নীতি আদর্শ, যাতে করে মেয়েদেরকে হীন থেকে হীনতর করবে নীতি আদর্শ।
আপ কি বার বেটাচার নীতি আদর্শ বিলকিস বানোর দর্শকদের ছেড়ে দেয়া নীতি আদর্শ, উন্নাস সাতরাও তাতে উচ্চ বর্ণের ধর্ষকদের ছেড়ে দেয়া নীতি আদর্শ। এই নীতি আদর্শ নিয়েই তো বিজেপি সবার জবাব তোমার কাছে, সবার জবাব তোমার কাছে। তাহলে সবার জবাবে সেরকম সময়টাও দিতে হবে। মুখের অভাবে কি কংগ্রেস ধুঁকছে এখন, রাজ্যে হোক জাতীয় স্তরে হোক? দেখুন, আমরা বিশ্বাস করি খুব একটা কঠিন লড়াই, স্বাধীনতার লড়াইয়ের পরে এই মুহূর্তে আরেকটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়তে হচ্ছে আমাদের। আপনি মুখ বা মুখোশ কোনটার কথা বলতে চাইছেন জানি না, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে লড়াইটা এই কারণে কঠিন। আপনি ভাবুন, ঠিক নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি, দেশের সর্ববৃহৎ বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিচ্ছে আয়কর দপ্তর, সুপ্রিম কোর্টকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে। বিশ্বের বৃহত্তম দুর্নীতি ইলেকটোরাল বন্ড নিয়ে কে বলছেন? সুপ্রিম কোর্ট তো যা বলার বলে দিয়েছেন। খোদ এদেশের অর্থমন্ত্রীর স্বামী বলছেন, আমি নয়, এদেশের অর্থমন্ত্রীর স্বামী বলেছেন, তিনি নিজেও অর্থনীতিবিদ। সব থেকে বড় কথাটা হচ্ছে, আপনি ভাবুন, আপনি বললেন ফ্রিজ করে দিয়েছে, ইলেকটোরাল বন্ডের টাকা তো কংগ্রেসও পেয়েছে। আরে এইটা আমি ইলেকটোরাল বন্ড নিয়ে আসছি। ইলেকটোরাল বন্ডের টাকা কে পেল সেটা বড় কথা নয়, বড় কথা কে দিল। না, তার মানে কংগ্রেসকে ভয় পাচ্ছে, কোনো মুখকে নয়। মানে কংগ্রেস কোন মুখ ছাড়াই কংগ্রেস শক্তিশালী। 75 কোটি টাকা কি করে পেয়েছে তার জবাব দিক। আরে বলতে, কটা স্টেটে ক্ষমতায় আছে? আরে বলতে দিবেন তো, এটা মহা মুশকিল। না, আমি বলছি মুখ ছাড়াও কংগ্রেস এত শক্তিশালী, নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন। শুনুন আমাকে বলতে দিন, তারপরে যাই। বলুন একটা জায়গায় তো শেষ করতে হবে প্লিজ। ওকে সুইস ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বলুন। সোনিয়া গান্ধী 2 কোটি টাকা ইয়েস ব্যাংকের থেকে ছবি বিক্রির নাম করে ওকে রাজশ্রী প্লিজ, তার জবাব দিন। আমরা বলেছিলাম বিদেশ সুইস ব্যাংকে নাকি কালো টাকা আছে, তাই না? ও একটু আগে বললো। ঠিক মাত্র 2 দিন আগে সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি তিনি বলেছেন নোটবন্দি আরেক বড় দুর্নীতি ছিল। কারণ আমি এই প্রসঙ্গে আসছি না এখানে, আমি বলছি মুখ ছাড়াই কি কংগ্রেস এত শক্তিশালী? আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। কংগ্রেস যদি শক্তিশালী নাই হয়, আচ্ছা, তাহলে কংগ্রেসকে আটকানোর জন্য, বিরোধীদের আটকানোর জন্য বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হতো না, এ রাজ্যে সে রাজ্যে সরকার ভাঙতে হতো না। বলছে আপকি বার 400 বার, আপকি বার 40 বারের কনফিডেন্ট নেই। 40 বারের কনফিডেন্ট থাকলে তার মানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, সবাই কংগ্রেসের মুখ্যমন্ত্রী। খুব ভালো কথা। কারণ উনি যখন বলছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী, যখন আপনার বিরোধী তাহলে তার সাথে মুখ্যমন্ত্রী সম্পর্ক আসছে। একবার বলছেন কংগ্রেস গুলি, হ্যাঁ তাই তো। এবার তুমি উত্তরগুলো দাও, উত্তরগুলো দাও। আমার শুধু একটাই, নীতি আদর্শ সাম্প্রদায়িকতার কথা কারা বলছে? যারা 3000 শিখকে দিনের বেলায় জ্যান্ত মেরেছিল তারা কথা বলছে। যারা সাদা থান পাঠিয়ে নির্বাচন করা, যারা জ্যান্ত শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে নিয়ে আগুনে পুড়িয়ে মারা সাই বাড়িতে, যারা কঙ্কাল মেরে যে দলের মুখ্যমন্ত্রী পরিষ্কার দাঁড়িয়ে বলছে পরিবর্তন হবে না, তার কি সময়ের পরিবর্তন হবে না? আমি আপনার সময় তো বলিনি, তাহলে চোখের মুখের ভূত পড়েছে কেন? সিপিএম এর চোখের মুখের ভূত পড়েছে। উনি কিন্তু বলে গেছে, বলে যান। পিনারাই বিজয়ন বলছে উই শুড ফলো বেঙ্গল স্টাইল অফ কিলিং। খবর হয়ে গেছিল এটা, মানে মেরে পুঁতে চুন আর নুন ফেলে মাটি চাপা দিয়ে দাও, এটা বেঙ্গল স্টাইল। তাদের মুখ্যমন্ত্রী বলছে যে পিনারাই অভিযোগ করছে সে একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে করবে, এত বছর পরে আবার বিজেপির বিরুদ্ধে করবে। এত বছর পরে আবার বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ করবে। তোমরা যে ঘটনা ঘটানোর কথা বলছো এখন তো বিজেপির বিরুদ্ধে সেই কথা বলছো। এই যে উন্নাও, হাতরাস থেকে আরম্ভ করে বিলকিস বানো সবের কথা বলছেন, কি নেওয়া হয়েছে সেটা বলুক। জ্যোতি বসের মতন, অনিতা দেওয়ানের মতন বলেনি শরীর থাকলে ধর্ষণ হবে। যৌনাঙ্গ থেকে কোর্ট বলেছে, যে কথা জ্যোতি বসের সময় কতগুলো ধর্ষণের হচ্ছে, যা জ্যোতি বসের চাই মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের আবার ফেরাতে হবে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ওকে, মুখ নিয়ে আমরা আলোচনা করছি। প্রদীপ, নীতি আদর্শের থেকেও এখনকার রাজনীতিতে মুখ বড়। দেখুন, রাজনৈতিক দলগুলো তাদের নেতা নেত্রীদের মুখ করে দেখাচ্ছে, কিন্তু তারা আবার তাদের দলের মুখ হয়ে থাকছে, জনতার মুখ হচ্ছে না। এটাই হচ্ছে আজকের অসুবিধা। মানুষের কথা বলতে গেলে মানুষের যে জায়গাগুলোয় অসুবিধা সেগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। মোদি বিভিন্ন ক্ষেত্রে বলছেন, মহিলা থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে মোদি কা গ্যারান্টি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরছেন,
মানুষের কথাই তো বলছেন। না, তাহলে তো আবার তাদের বাম ভোট চাইতে হচ্ছে, আবার তাদের মুসলিম ভোট চাইতে হচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে ইন্ডিজোতে আছি কি না সেটা ইলেকশনের পরে ঠিক হবে। ফলে দ্বিচারিতাগুলো একসঙ্গে চলছে। আচ্ছা, মুখ এবং মুখোশ, দুটো তো একসঙ্গে। অবশ্যই 21-এও তো চেয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল সবার ভোট একসঙ্গে। মুখ এবং মুখোশ, বিরোধী দল এরাও বলছে মুখ এবং মুখোশ। বাবের ঘরে চুরি করে লাভ নেই। আজকে যদি কেরালে রাহুল গান্ধীর বিরুদ্ধে সিপিআই এর ডি রাজার বউ প্রার্থী হয়, সেটা যদি ইন্ডিজোটের একটা নমুনা হয়, আমাদের এখানে আমাদের চয়েস অনুসারে যদি বাংলার অধীর কংগ্রেসকে আমরা সিট না ছেড়ে থাকি তাদের বিজেপির পদলেহন করার জন্য, তো সেটা আমাদের নীতি। আর সেইটা ছোট করে, কারণ এটা বিষয় নয়, বিষয় ছিল মুখ, বিষয় ছিল মুখ। কেরলের মাটিতে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন সিপিআই নেতা ডি রাজার বউ। ওকে, তো সেটা যদি বন্ধুত্বপূর্ণ লড়াই হয়, আমরা তো বলেছি দিনের শেষে বাংলার 42টা সিটের দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। প্রদীপ চট্টোপাধ্যায় যেটা বললেন, আমি আবার বলছি, মুখ আর মুখোশ, 42টা সিট উপহার দিতে চলেছে। মুখ আর মুখোশ, প্রদীপ চট্টোপাধ্যায় যেটা বলছেন। আমরা আবার বলেছি মানুষ সবার উপরে। এইসব মুখোশ টুখোশ বিজেপি সিপিএম কংগ্রেসের জন্য থাকতে পারে, যেরকম ও বললো স্বাধীনতার পর প্রথম এটা লড়াই, না প্রথম নয়, এটা নিশ্চয়ই আমরা স্বাধীনতার পর বড় লড়াই লড়ছি, কিন্তু প্রথম নয়, দ্বিতীয়। প্রথম দ্বিতীয় স্বাধীনতার বিচারধারার পার্থক্য। 1977 সালে প্রথম স্বাধীনতার লড়াই লড়েছে। সবাই মিলে নয়, সবাই মিলে নয়। আমি আবার বলছি, স্বাধীনতার পর প্রথম লড়াই লড়েছে, এটা আমরা দেখালাম আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে স্বাভাবিক। প্লিজ শেষ করব। কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি, তার ক্ষেত্রে মুখ মুখ এটা কি করে হয়? প্লিজ, আরে আপনাদেরকে তো সচিন পাইলট বলেছে, আপনারা মতো ডিভোর্স হয়নি তো। সচিন পাইলট কি বলেছে? প্লিজ আমি আবার বলছি, প্রশ্নটা যদি শুনতে না পান, যে রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে নীতি আদর্শ কি বেশি থাকার কথা, না মুখ, নাকি এটা বাধ্য হচ্ছে মুখ তুলে ধরতে? না দেখুন, এটা বাধ্য হচ্ছে। যে পরিস্থিতিতে আমরা আছি সেই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো তার মধ্যে নীতি বা ম্যানিফেস্টোর কোনো ডিফারেন্স দেখতে পাবেন না। কংগ্রেস, বিজেপি, আপনি ম্যানিফেস্টোগুলো পড়ুন, তাহলে কতটা ডিফারেন্স আছে? খুব একটা ডিফারেন্স নেই। সেই জন্যই তাদের মুখের ওপরে নির্ভর করতে হচ্ছে। বিরোধী জোটের বিভিন্ন মুখ, মানুষ ভাবছে যে একটা স্টেবিলিটি, মোদি বা নরেন্দ্র মোদি একটাই মুখ, সেখানে কিন্তু বিজেপির অন্তরে খুব একটা অসুবিধা। সত্যি কি ম্যানিফেস্টোর মধ্যে পার্থক্য থাকে না? সত্যি কি মুখ দিয়ে সবটা হয়? সত্যি কি মুখের প্রয়োজন নেই এখনকার রাজনীতিতে? রাজ্য হোক, জাতীয় হোক, এই সমস্ত প্রশ্ন রেখেই শেষ করছি আজকের জনতার দরবার। অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আবার আগামীকাল।